সুপ্রিয় দর্শক, আমি মুর্শিদুল ইসলাম স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আমাদের আজকের আলোচনার বিষয় মধ্যম আয়ের দেশে যাত্রা। আর এ নিয়ে আমাদের সাথে আজকে উপস্থিত রয়েছেন ডক্টর হাসান এইচ মনসুর, নির্বাহী পরিচালক, পলিসি রিসার্চ ইনস্টিটিউট পিআরআই, এবং ডক্টর সাজনীন আহমেদ, গবেষক, বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান বিআইডিএস। আমরা দুজন গেস্ট নিয়ে শুরু করছি। আরেকজন গেস্ট আমাদের সাথে খুব শিগগিরই যোগ দেবেন। প্রিয় দর্শক, আপনাদের বলে দিই যে আপনারাও ইচ্ছে করলে আমাদের সাথে এই আলোচনায় সরাসরি অংশ নিতে পারেন। আমাদেরকে ফোন করতে পারবেন, যে এই নাম্বারগুলো টেলিভিশনের পর্দায় দেখা যাবে সেই নাম্বারে। এছাড়া আপনারা ফেসবুক অথবা SMS এর মাধ্যমেও আপনাদের মন্তব্য পাঠাতে পারেন। তা আমরা আলোচনায় যাবার আগে একটু দেখে নেব এই মুহূর্তের সর্বশেষ শিরোনামগুলো। স্বাধীনতার ৪৪ বছর পর প্রথমবারের মতো বিশ্বের মধ্যম আয়ের দেশের সারিতে জায়গা করে নিল বাংলাদেশ। মাইল ফলক হিসেবে দেখছেন বিশিষ্টজনেরা। ৩ বছরের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করা হবে বললেন প্রধানমন্ত্রী। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীতকরণ কার্যক্রমের উদ্বোধন। দেশের মানুষ ঘরে বাইরে কোথাও নিরাপদ নয়, ইফতার পার্টিতে বললেন বেগম জিয়া। বিচার বিভাগ আলাদা হলেও মানুষ সুবিচার পাচ্ছে না বলে অভিযোগ। হরতাল অবরোধে নাশকতার ঘটনায় হতাহতের দায়ে কর্মসূচি ডাকা দলকেই নিতে হবে, মির্জা ফখরুলের জামিন শুনানিতে প্রধান বিচারপতি। এবং ছিটমহলবাসীদের বাদ রেখেই 25 জুলাই থেকে সারা দেশে শুরু হচ্ছে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম। রোহিঙ্গাদের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকার ঘোষণা ইসির। আমাদের সাথে এই মুহূর্তে আরেকজন অতিথি যোগ দিয়েছেন। আমি পরিচয় করে দিচ্ছি, ডক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম, সিনিয়র গবেষক, সেন্টার ফর পলিসি ডায়ালগ, সিপিডি। স্বাগত জানাচ্ছি আপনাদের। তো আজকে আমাদের আলোচনার বিষয়ে আপনাদের সবাই জানা, আমাদের জন্য অত্যন্ত আনন্দের সংবাদ আমি বলবো। স্বাধীনতার পর এত বছর পর বাংলাদেশ মধ্যম আয়ের দেশে যাত্রা শুরু করেছে। বলা হচ্ছে যে নিম্ন মধ্যম আয়ের দেশে সূচকে বাংলাদেশ প্রবেশ করেছে। তা আমি ডক্টর হাসান এইচ মনসুর আপনাকে দিয়ে শুরু করব। আপনি যদি আমাদের দর্শকদের জন্য একটু খুব সোজা করে বলেন যে কিভাবে, মানে কি প্রক্রিয়ায় এটা হলো আর কি। না, স্বাভাবিকভাবে বাংলাদেশের গত 12-13 বছরের যে প্রবৃদ্ধির হার সেটা 6% এবং তার একটু বেশি ছিল, এবং এটাই প্রধান কারণ। একই সাথে যুক্ত হয়েছে আরেকটা কারণ, সেটা হচ্ছে আমাদের জনসংখ্যার প্রবৃদ্ধিটাও কমে আসছে। ফলে মাথাপিছু আয় যখন ক্যালকুলেট করা হয় তখন সেই মাথাপিছু প্রবৃদ্ধিটা খুব বেশি হচ্ছে বাংলাদেশ তুলনামূলকভাবে অন্যান্য অনেক দেশের তুলনায়। সেটা একটা জিনিস। আরেকটা জিনিস খুব ভালোভাবে কাজ করেছে আমাদের পক্ষে, সেটা হচ্ছে আমাদের এক্সচেঞ্জ রেটটা মোটামুটিভাবে বেশ স্টেবল ছিল। এক্সচেঞ্জ স্টেবল হওয়াতে ডলার টার্মসে আমাদের আয়টা কিন্তু আরো বেশ ভালোভাবে বেড়েছে। এই তিনটা একসাথে হওয়ার কারণে এই প্রবৃদ্ধিটা বেশ জোরালোভাবে আমরা গত 5-6 বছর 7 বছরে দেখতে পাচ্ছি। যেমন একটা আমি কথা বলি, আমরা 2009 সালে আমরা $100 বিলিয়ন আমাদের জিডিপি $100 বিলিয়ন ক্রস করলো। আমরা এই বছর 200 বিলিয়ন ক্রস করতে যাচ্ছি। তো এই যে 6 বছর 7 বছরের মধ্যেই একটা আমাদের জিডিপি ডাবল হয়ে গেল, যেটা আগে আমাদের 100 বছরও আমরা $100 বিলিয়ন আসলাম, সেটা আবার 7 বছরের পরে আমরা ডাবল হয়ে গেল। এটা শুধু 35 বছর না, পাকিস্তানের আমল নিয়েও আমরা $100 বিলিয়ন এসেছি। কাজে এটা কিন্তু একটা উল্লেখযোগ্য দিক, এবং আমরা মনে করি যে এই ধারাটা যদি অব্যাহত রাখা যায় এবং সেই সাথে যদি আমরা প্রবৃদ্ধিটাকে আরেকটু গতিশীল করতে পারি, এক্সচেঞ্জ রেটটাকে স্টেবল রাখতে পারি, সেটা করতে হলে আমাদেরকে মূল্যস্ফীতিটাকে একটু কমিয়ে আনতে হবে, সামগ্রিক অর্থনীতিটাকে ভারসাম্যটাকে রাখতে হবে। এইভাবে যদি আমরা এগোতে পারি, বিনিয়োগটাকে বাড়াতে পারি, তাহলে কিন্তু হয়তো আগামী 5-6-7 বছরের মধ্যে আমরা 400 বিলিয়ন ডলারে চলে যেতে পারবো। তাহলে এইভাবে যেতে থাকলে হয়তো 10 বছরে আমরা উচ্চ মধ্যম আয়ের দেশের দিকে ধাবিত হব। জি, অর্থাৎ আসলে বিশ্বব্যাংক যে ক্যালকুলেটটা করে যে মাথাপিছু আয় যদি $1045 বেশি হয়,
কোনো দেশে। 3 বছর ওটা 3 বছর স্টেবল থাকতে হবে, মানে একটা বা বাড়ে বা না কমে। ক্যালকুলেট করার ওদের একটা সিস্টেম আছে, ওটা অ্যাটলাস মেথড বলে। সেখানে কিন্তু আমরা যেমন আমাদের হিসাবে কিন্তু বাংলাদেশকে আমরা বলছি যে তাদের যে $1045, এটা কিন্তু আমরা 3 বছর আগেই ক্রস করেছি, কিন্তু সেটা হচ্ছে আমাদের যখন লোকাল কারেন্সির হিসাবে আমরা নিচ্ছি, অর্থাৎ আমরা কিন্তু এখন বলি যে আমাদের কিন্তু $1314 হচ্ছে আমাদের মাথা পিছু আয়, কিন্তু ওয়ার্ল্ড ব্যাংকের অ্যাটলাস মেথডের হিসাবে হচ্ছে $1080। কারণ এই হিসাবটা ওনারা ওই ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করেন। আমরা তো প্রতি বছর মূল্যস্ফীতি হচ্ছে, অর্থাৎ গত বছরের 100 টাকা কিন্তু এবছরের আর 100 টাকা নয়। তো ওরা ওই মূল্যস্ফীতিটা অ্যাডজাস্ট করেন, এক্সচেঞ্জ রেটের একটা অ্যাভারেজ নেন, এই সব কিছু অ্যাডজাস্ট করে তারপর তারা বাংলাদেশের জন্য যে জাতীয় আয়টা বলেছেন, জিএনআইটা, সেটা হচ্ছে $1080। সুতরাং ওয়ার্ল্ড ব্যাংকের যে কাট অফ পয়েন্ট, যেটা হলে একটা দেশ নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে যায়, সেটা হচ্ছে $1045। আর ওদের হিসাবে, এই অ্যাটলাস মেথডের হিসাবে আমরা হচ্ছি $1080। তো আমাদের জন্য অর্জনটা গৌরবের, তবে মনে রাখতে হবে আমরা মার্জিনালি এটা ক্রস করেছে, এবং এটা এখন ধরে রাখাটা খুব জরুরি। এবং এটাকে নিয়ে সামনে গিয়ে যেটা প্রধানমন্ত্রী বলেছেন যে 3 বছরের মধ্যে আমরা মধ্য আয়ের দেশে যেতে চাই, সেটা হচ্ছে উনি যেটা সম্ভবত বুঝিয়েছেন যে আমরা এই নিম্ন মধ্য আয়ের দেশ থেকে উচ্চ মধ্য আয়ের দেশের পথে সেখানে যেতে চাই, যেটা ক্রস করতে হলে কিন্তু আমাদের মাথা পিছু $4000 উপরে হতে হবে। সুতরাং এটা ডক্টর হাসান মনসুর যেটা বলছিলেন যেটা সম্ভব, হয়তো আমরা যদি ওই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করতে পারি। জি, আমি ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে যাব যে এইটার ফলে একটা তো বাংলাদেশের ভাবমূর্তি বাড়লো, আন্তর্জাতিক বিশ্বে আমরা গর্ব করতে পারি, বা একটা মর্যাদার আসন বৃদ্ধি হলো, কিন্তু এছাড়া আর কি কি লাভ হলো আপনার কি মনে হয়? প্রথমত হলো যে দুই রকমই আছে, লাভও আছে আবার চ্যালেঞ্জও আছে। একটি হলো যে নিম্ন মধ্য আয়ের দেশে প্রবেশ করার ফলে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের যে একটি পরিচয় যে নিম্ন আয়ের দেশগুলো, এই দেশগুলো সাধারণত ঝুঁকিপূর্ণ দেশ, বিভিন্নভাবে সেগুলোকে অন্যভাবে বিবেচনা করা হয়। সেই বিবেচনার ক্ষেত্র থেকে বাংলাদেশ কিছুটা উচ্চ পর্যায়ে উঠলো, ফলে ঝুঁকির বিবেচনায় বাংলাদেশ তুলনামূলকভাবে এখন কিছুটা উন্নতি লাভ করলো। এই ধরনের ঝুঁকির বিবেচনাটা মূলত থাকে সাধারণত ঋণদানকারী প্রতিষ্ঠানগুলো যখন ঋণের সুদের হার ঠিক করেন, তখন এই ঝুঁকিটাকেও বিবেচনায় নেন। তো যেহেতু এখন ঝুঁকির মাত্রাটা কিছুটা কমবে, ফলে বিদেশ থেকে যে কোনো ধরনের ঋণের ক্ষেত্রে বাংলাদেশের যে ক্রেডিট রেটিং, যেটিকে আমরা ঋণ প্রদানকারীর ক্ষেত্রে যে মূল্যায়ন করি, সেই জায়গায় বাংলাদেশের মূল্যায়নটা কিছুটা উচ্চ পর্যায়ে থাকবে। সেক্ষেত্রে এই ঝুঁকিজনিত যে হারটি সুদের সাথে যুক্ত হয়, সেই জায়গায় বাংলাদেশ কিছুটা সুবিধা পাবে, এটি আমার মনে হয়। এবং এটি শুধু বিশ্ব ব্যাংকের জন্য না, এটি অন্যান্য যে সমস্ত মাল্টিলাটারাল এজেন্সি আছে, তারাও যেহেতু এই ক্রাইটেরিয়াগুলোকে সমভাবে বিবেচনায় নেয়, তো তাদের জন্য এই জিনিসটি হবে। এটা সরকারের ক্ষেত্রেও যেমন হবে, বেসরকারি খাতও যেমন বাইরে থেকে ঋণ নিতে যাবে, তাদের ক্ষেত্রেও হয়তো এই সুবিধাটি পাবে। এটি একটি। আবার অন্যদিকে এটিও মনে রাখা দরকার যে এর ফলে বাংলাদেশের বিশ্বের থেকে, মানে বিশ্ব ব্যাংক থেকে মূলত যদি ঋণ নিতে হয়, তাহলে এখন উচ্চ সুদ দিতে হতে পারে। এখনই একেবারে আমরা যে ধরনের যে ধরনের সুবিধাজনক শর্তে ঋণ পেতাম, সেটা এখনই বন্ধ হয়ে যাচ্ছে না, কিন্তু ধীরে ধীরে বাংলাদেশকে আরো একটু উচ্চ সুদে ঋণের যে ক্যাটাগরিগুলো IDA 1 এবং IDA 2, বাংলাদেশ তো যেটা বলা হচ্ছে যে স্বল্পোন্নত দেশের তালিকায় এখনো আছে, সেই সুবিধাটা পাবে। জি, সেটা আমি ওইটা একটু আলোচনা করছি। তো এই যে সুদের হারের ক্ষেত্রে যেটা হবে, তাহলে এই সুদজনিত ব্যয়টা হয়তো বা আগামীতে কিছুটা হলেও বৃদ্ধি পেতে পারে। তো সেটি একটি বিবেচনা আমাদের মনে হয় রাখার আছে। আরেকটি বিষয় আমাদের একেবারে ভিন্ন আরেকটি প্রেক্ষাপট রয়েছে এই গ্রাজুয়েশন প্রসেসে, সেটি হলো জাতিসংঘের একটি আলাদা মূল্যায়ন রয়েছে দেশগুলোর ক্ষেত্রে, যেখানে বাংলাদেশ এখনো স্বল্পোন্নত দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। সেই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসতে হলে, বেরিয়ে এসে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে ঢুকতে হলে তারা আবার 3টি আলাদা আলাদা ক্রাইটেরিয়া বিবেচনা নেয়। তার ভিতরে এই জিএনআই, যেটি কিনা মাথাপিছু আয়, যেটি অ্যাটলাস মেথডে, এটি হচ্ছে একটি ক্রাইটেরিয়া। বাকি আরো দুটো ক্রাইটেরিয়া আছে, একটি হলো অর্থনৈতিক ভঙ্গুরতার সূচক, আর একটি হলো মানব সম্পদ সূচক। এই 3টি ক্রাইটেরিয়ার ভিতরে দুটো যদি পূরণ করা যায়, তাহলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসতে পারবে। তো সেখানে যেটি ধরা হচ্ছে যে গ্রাজুয়েশন থেকে বেরিয়ে আসার ক্ষেত্রে মাথাপিছু আয় $1215 বা তার বেশি হতে হবে, এবং মানব সম্পদ সূচকের জন্য একটি পরিমাণ দেওয়া আছে, ইন্ডেক্স দেওয়া আছে, আবার অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের জন্য একটি দেওয়া আছে। এই মুহূর্তে বাংলাদেশ অর্থনৈতিক ভঙ্গুরতা সূচকের ক্ষেত্রে অলরেডি
তার যে মিনিমাম থ্রেশহোল্ড লেভেল সেটির উপরে রয়েছে, ভালো অবস্থায় রয়েছে। কিন্তু মানব সম্পদ সূচকের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান এখনো বেশ নিচে এবং হয়তো নিকট ভবিষ্যতে সেটা অর্জন করাও খুব সহজ না। কিন্তু যেটি সম্ভব সেটি হলো মাথাপিছু আয়ের ক্ষেত্রে যে থ্রেশহোল্ডটি রয়েছে $1215 বা তার থেকে বেশি, সেটি হয়তো আগামীতে যেভাবে এখন প্রবৃদ্ধি হচ্ছে সেটি আগামীতে হয়তো অর্জন করা যাবে। সেই বিবেচনায় তিনটির ভিতরে যদি দুটো ক্রাইটেরিয়া আগামীতে বিবেচনা করা যায় এবং নেক্সট মিটিং যেটি রিভিউ হবে সেটি 2018 সালে হবে, এবং 18 সালের ভিতরে যদি বাংলাদেশের দুটো যদি বিবেচনা হয় তাহলে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে আসার যে প্রাথমিক বিবেচনা সেটি পূরণ করতে পারবে। এবং নিয়ম হচ্ছে বেরিয়ে আসার ক্ষেত্রে এই তিনটির ভিতরে দুটো সূচক অন্তত দুটো রিভিউ মানে 6 বছর পর্যন্ত মেনে চলা বিষয়। তো আমরা যদি সেটি বিবেচনায় নেই তাহলে 2024 সালের ভিতরে হয়তো বাংলাদেশ এই স্বল্পোন্নত দেশ থেকেও বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের কাতারে ঢুকতে পারবে। দুটো বিষয় আর কি এখানে, একটা হচ্ছে আয়ের দিকটা যেটা ডক্টর মোয়াজ্জেম বললেন, আরেকটা হচ্ছে যে আমরা লিস্ট ডেভেলপ কান্ট্রি যেটা বলে সেখান থেকে আমরা উন্নয়নশীল দেশের কাতারে যেতে পারবো কিনা। এবং উনি যেটা বলছিলেন যে মানব সম্পদে আমরা যে পিছিয়ে আছি ওটার মধ্যে কিন্তু মানব সম্পদের সূচকগুলো শিক্ষা এবং নিউট্রিশন সেখানে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এবং যেটা বলেছেন যে আমরা অর্থনৈতিক ভঙ্গুরতা সেইটার যে সূচক সেখানে কিন্তু অনেকগুলো সূচক আছে, এটা প্রত্যেকটার ভিতরে বেশ কিছু সূচক আছে এবং সেগুলোতে একটা পপুলেশনের প্রাকৃতিক দুর্যোগের প্রতি সে কতখানি ভালনারেবল, ইন্টারন্যাশনাল যদি কোনো ক্রাইসিস হয় তখন এক্সপোর্ট কি হঠাৎ ক্রাইসিসে পড়ে যাবে কিনা, এই সব কিছু মিলিয়ে সেই জায়গায় কিন্তু আমরা ভালো করছি। তবে একটা জিনিস সেটা হচ্ছে যে আমরা যদি দুটো ক্রাইটেরিয়া পূরণ করিও অনুন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে যাওয়ার জন্য আমরা যাব কিনা সেটা আবার আমাদের ভেবে দেখতে হবে। কারণ অনেক ক্ষেত্রে আছে যে আমরা এলডিসি হিসেবে অনেকগুলো সুযোগ সুবিধা ভোগ করি, ডাব্লিউটিওর অনেক সুযোগ সুবিধা ভোগ করি, সেগুলো তখন বন্ধ হয়ে যাবে। তবে এই মুহূর্তটা আমার মনে হয় বাংলাদেশের জন্য সবচেয়ে খুব কাজে লাগানোর সময়। সেটা হচ্ছে একদিকে আমরা লোয়ার মিডল ইনকাম কান্ট্রি অর্থাৎ কান্ট্রির কাতারে ঢুকেছি আমরা লো ইনকাম কান্ট্রি থেকে, এটা আমাদের ইমেজকে ভালো করেছে। অন্যদিকে হচ্ছে আমরা এলডিসি হিসেবে সুযোগ সুবিধাগুলো এখনো পেয়ে যাচ্ছি। সো দিস ইজ এ টাইম যেখানে শুধু ঋণের ক্ষেত্রে নয়, আমি মনে করি ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট এফডিআই যেটা আমরা আকৃষ্ট করতে চাই, যেটা আমাদের দেশের জন্য ভীষণভাবে দরকার উন্নয়নের জন্য, আমি মনে করি এই ইমেজটা কিন্তু সেই ক্ষেত্রেও কাজে লাগানোর একটা বড় সুযোগ রয়েছে। জি জি, আমি ডক্টর মনসুর আপনার কাছে আবার আসবো। আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েক বছরে আপনি নিজেই বললেন, যদি বলি যে 2009 থেকে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় নিয়েছে তখন মানে $630 সম্ভবত মাথাপিছু আয় ছিল এবং সেটা বেড়ে এখন $1314 যেটা সরকারি ভাবে বলা হচ্ছে, বিশ্বব্যাংকের হিসাবে নয়, বিশ্বব্যাংকের হিসেবেও $1080। তো এই যে আমরা যদি বলি যে 72 সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপর কিন্তু সেটি ছিল $200 মতো, আরো কম ছিল, $120 ছিল এবং সেটা হয়তো 120 থেকে $200 মধ্যে ছিল। সেটা 37 বছরে আমরা $630 গেলাম। আর এই গত 6 বছরে যদি বলি সেটা অনেক অনেক বেশি কিন্তু বৃদ্ধি পেয়েছে। আপনার কি মনে হয় কারণটা কি? এটার মূল কারণ এই ঘুরে কিন্তু ওই তিনটে ফ্যাক্টরি আসবে। একটা হচ্ছে যে প্রবৃদ্ধি, বাংলাদেশের প্রবৃদ্ধিটা 80 দশকে ছিল 3%, তারপরে 90 দশকে 4%, তারপরে 5 একটু হয়ে আবার 6 চলে গেলাম আমরা, এখন আমরা 6 আটকে আছি ফর নাও। তো এটা কিন্তু ক্রমান্বয়ে বাড়ছিল এবং 6 একটা রেসপেক্টেবল লেভেল, এটা একটা দিক। 2 নম্বর হচ্ছে যে আমাদের ম্যাক্রো স্টেবিলিটিটা এখন অনেক স্ট্রেংথেড রয়েছে। আগে আমরা কিন্তু প্রায় আইএমএফ এর কাছ থেকে বেল আউট প্যাকেজে যেতাম। 80 দশকের কথা, খুবই করুণ অবস্থা, মানে অলমোস্ট পিঠ দেওয়ালে টাকা অ্যান্ড ইউ হ্যাভ টু গেট মানি। গ্রিকের যে অবস্থাটা এরকম, না টাকা না আসলে পরে আমি ইম্পোর্ট পেমেন্ট করতে পারবো না, সেই সিচুয়েশন থেকে আমরা 90-এর দশকে উত্তরণ করেছি। করে এখনকার ইস্যু আমরা এমন একটা কমফোর্টেবল স্টেট আছে যে আমাদের রিজার্ভ এখন $25 বিলিয়ন এবং আরো ঊর্ধ্বমুখী যাচ্ছে। আমাদের সামগ্রিকভাবে অর্থনীতি স্থিতিশীলতা একটা এনভিয়েবল সিচুয়েশন, ভারতের চাইতেও আমাদের স্থিতিশীলতা কিন্তু অনেক ভালো। এবং আরেকটা জিনিস লক্ষণীয়, আমাদের প্রবৃদ্ধিটা কিন্তু খুব স্থিতিশীল। আইএমএফ একটা হিসাব করেছে যে বাংলাদেশ হচ্ছে মোস্ট স্টেবল গ্রোথ কান্ট্রি, অর্থাৎ আমাদের মুভমেন্টটা হয় না। এটা কি স্ট্যাটিস্টিক্যাল ম্যানিপুলেশনের জন্য আর ইট ইজ এ জেনুইন মুভমেন্ট সেটা আমি জানি না, কিন্তু যেটা সরকারি তথ্য যেটা আছে তাতে আমরা মোটামুটিভাবে মোস্ট স্টেবল ইন টার্মস অফ গ্রোথ পারফরমেন্স, এটা একটা ফ্যাক্টর। আর 3 নম্বর যেটা হচ্ছে যে 2 নম্বর এক্সচেঞ্জ রেটটা, বিকজ অফ ম্যাক্রো স্টেবিলিটি, বিকজ অফ গুড পারফরমেন্স অন গ্রোথ, এই এক্সচেঞ্জ রেটটা আমাদের খুবই স্টেবল হয়েছে গত
বেশ কয়েক কিছু বছর, বছর কয়েক ধরে। বছর। এবং এটা হওয়াতে যেটা হয়েছে অতীতে আমরা টাকার টার্মসে কিন্তু আমাদের প্রবৃদ্ধি অনেক হয়েছে, কিন্তু এক্সচেঞ্জ রেট একই সাথে আবার ডিভ্যালু হওয়াতে আমাদের ডলারে আমাদের আর বেশি আগাতে পারে না। ইটস লাইক বানর ওই তৈলাক্ত বাঁশ বেয়ে ওঠার মতো আমরা উঠছি টাকার টার্মসে, ডলার টার্মসে নেমে যাচ্ছি। ফলে এই জিনিসটা ওইভাবে এগুতে পারে নাই। যেহেতু এক্সচেঞ্জ রেটটা স্টেবল হয়ে গেছে, প্রবৃদ্ধিটা আমরা বজায় রাখতে পারছি, এবং পার ক্যাপিটা মাথাপিছু আয়ের মূল আরেকটা হচ্ছে যে আমাদের পপুলেশন গ্রোথটা কমে এসছে, কাজে সেটাও আমাদেরকে সাহায্য করছে মাথাপিছু আয় বাড়িয়ে। এবং এই এক্সচেঞ্জ রেটের ক্ষেত্রে কি মানে আমাদের ফরেন রিজার্ভ বা এক্সচেঞ্জ রেটের মধ্যে আমাদের সবচেয়ে বড় অবদান হয়েছে আমাদের এক্সপোর্ট পারফরমেন্স খুবই ভালো ছিল, আর রেমিটেন্স। এই দুটোই হচ্ছে ফাউন্ডেশন ফর আমাদের ব্যালেন্স অফ পেমেন্টের, যেটার মাধ্যমে আমরা রিজার্ভ বিল্ড আপটা করতে পেরেছি। আমাদের বাংলাদেশই একমাত্র দেশ সাউথ এশিয়াতে বলবো যেটা অলমোস্ট এভরি ইয়ার, এই বছর শুধু হয় নাই কিন্তু প্রত্যেক বছরই গত অনেক বছর ধরে আমরা ভার্চুয়ালি কারেন্ট অ্যাকাউন্ট সারপ্লাস কান্ট্রি। এটা খুবই এনভিয়েবল। ছিল না একটা সময় 80 দশকে ছিল না, সবসময় আমরা 90-এর প্রথম দিকেও ছিল না, পরে আস্তে আস্তে এটাকে আমরা নিয়ে এসেছি। সেটার মূল কারণ হচ্ছে আমাদের রফতানির আমাদের যে গতিশীলতা আছে সেটা, এবং আমাদের রেমিটেন্সের যে গতিশীলতা, এই দুটোই আমাদেরকে দুটো ফাউন্ডেশন হিসেবে ব্যালেন্স অফ পেমেন্টকে শক্তিশালী করেছে, ম্যাক্রো স্টেবিলিটি করেছে। আর আই মাস্ট গিভ ক্রেডিট অলসো আমাদের সরকারের বাজেট ম্যানেজমেন্ট। আমরা রেভিনিউ তো অর্জন করতে পারি নাই ঠিকই, কিন্তু আমরা কিন্তু ফিসক্যাল ডেফিসিটকে খুব বাড়তে দেইনি কোনো সময়, এবং যে কারণে বাংলাদেশ একটা দরিদ্র দেশ হয়েও ফিসক্যাল বার্ডেন, যেটা ডেট বার্ডেন বলা হয়, ডেট টু জিডিপি রেশিও গত 10 বছরে আপনি ধরেন 50 থেকে কমে এখন 40-এ নেমে এসছে। এটা একটা এনভিয়েবল সিচুয়েশন, এবং এটাও কিন্তু এই আমাদের ম্যাক্রো স্টেবিলিটি এবং এই যে সামগ্রিকভাবে যে মুদ্রার মান ধরে রাখা, এই জিনিসগুলোকে সহায়তা দিয়েছে। তো এই সব মিলিয়েই কিন্তু কোনো কিছু একটা সিলভার বুলেট এখানে হয় না, অনেকগুলো জিনিস একসাথে কাজ করলে একটা আউটকাম আসে, একটা মোমেন্টাম এসেছে একটা সময় পরে। যে আমাদের সাথে একজন দর্শক আছেন ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনামুল হক, রাজশাহী ইউনিভার্সিটি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন থেকে বলছি। বলেন। পিআরএ স্যার আহসান এইচ মনসুর স্যারের কাছে আমি একটু বিষয় কাইন্ডলি জানতে চাচ্ছি যে দক্ষিণ আফ্রিকা অনেক বছর আগে নিম্ন মধ্যম আয়ের দেশের জায়গাটায় চলে গেছে। বাংলাদেশ বিশ্ব ব্যাংকের ঘোষণা অনুযায়ী আমরা নিম্ন মধ্যম আয়ের এই দিকে চলে গেলাম। আমার জানা বিষয় স্যারের কাছে যে আসলে এটা একটা ক্রাইসিস জোন কিনা, যে এখানে যাওয়ার পরে অনেকগুলো দেশ কিন্তু আটকে আছে, তারা কিন্তু আর উচ্চ মধ্যম আয়ের দেশে কিন্তু আর শিফট করতে পারছে না। তো বাংলাদেশ এই রিস্ক এরিয়া বা রিস্ক একটা জোনে কি পড়ে যাবে কিনা, একটু যদি কাইন্ডলি এই বিষয়ে একটু বলতেন। হ্যাঁ, এটা একটা ইন্টারেস্টিং টপিক, যেটা আমরা বলি সাধারণত যে মিডল ইনকাম ট্র্যাপ। এটা সাধারণত নিম্ন মধ্যমায়ের দেশে না, উচ্চ মধ্যমায়ের দেশে এই ট্র্যাপটা হয়ে যায়। আমাদের বেস্ট এক্সাম্পল হচ্ছে আর্জেন্টিনা। 1920 দশকে আর্জেন্টিনাকে চিন্তা করা হতো মোর ডায়নামিক দেন দ্য আমেরিকা, ইউনাইটেড স্টেটস, এবং ধরা হতো যে আমেরিকাকে তারা ক্রস করে চলে যাবে, কিন্তু বিভিন্ন কারণে তারা ট্র্যাপড হয়ে গেল। ব্রাজিল ট্র্যাপড হয়ে গেল, সাউথ আফ্রিকা ট্র্যাপড হয়ে গেছে। এদিকে আমাদের ফিলিপিন্স, একটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি প্রবৃদ্ধিশীল দেশ ধরা হতো 60-এর দশকে, তারা মিডল ইনকাম ট্র্যাপে পড়ে গেছে। তো ট্র্যাপ থেকে বের হওয়াটা কিন্তু খুবই ডিফিকাল্ট। আমরা যদি দেখি, কোরিয়া একমাত্র দেশ আমি যেটা দেখতে পারি জেনুইন কান্ট্রি। সিঙ্গাপুর হয়েছে অবশ্যই, সিঙ্গাপুর একটা ছোট দেশ, হংকং হয়েছে, সেটা একটা ছোট দেশ, কিন্তু একটা বৃহত্তর ইকোনমি হিসেবে দক্ষিণ কোরিয়াই একমাত্র যে এই মিডল ইনকাম ট্র্যাপ থেকে বের হয়ে আমাদের এশিয়ার মধ্যে উচ্চ ইনকামের দেশে একটা রিয়েল ডেভেলপড কান্ট্রিতে পরিণত হয়েছে। তো এটা সম্পর্কে সতর্ক থাকতে হবে, কারণ এটা এমনি হয় না। উচ্চ আয়ের দেশে যেতে হলে, উন্নত দেশে পরিণত হতে হলে আমাদের সমাজ ব্যবস্থা উন্নত হতে হবে, আমাদের পলিটিক্স উন্নত হতে হবে, আমাদের গভর্নেন্স উন্নত হতে হবে, আমাদের বিচার ব্যবস্থা উন্নত হতে হবে, আমাদের ইকোনমিক ম্যানেজমেন্ট অনেক সফিস্টিকেটেড হতে হবে, সুশাসন থাকতে হবে। এগুলো না হলে একটা দেশ বা জাতি উন্নত হতে পারে না। কাজেই আমরা রাতারাতি ওই পর্যায়ে যেতে পারবো না। সবকিছুকে যদি আমরা সংহত করতে পারি, তাহলে আমাদের অগ্রযাত্রা শেষ সীমার দিকে চলে যেতে পারবে। ডক্টর নাজনীন, আপনার কাছে আসবো। যেটা ডক্টর মনসুর বলছিলেন যে এটা সরকারের অর্থনৈতিক ম্যানেজমেন্ট এটা কৃতিত্ব আছে। সামগ্রিকভাবে আমরা সরকারকে কতটা কৃতিত্ব দিতে পারি? সরকার তো আসলে একটা ফ্যাসিলিটেটরের ভূমিকা রাখেন। কাজ তো বড় কাজটা এখন কিন্তু আমাদের এই পুঁজিবাদে বা এই সমাজ ব্যবস্থায় কিন্তু প্রাইভেট সেক্টরে করে। সেই ক্ষেত্রে সত্যিকারের আসলে ক্রেডিটটা দিতে হবে
দুইজনকে, কারণ প্রাইভেট সেক্টর কাজ করেছে, সরকার এটাকে ম্যানেজ করেছে, এবং সেই ক্ষেত্রে ম্যাক্রো ইকোনমিক ওভারঅল ম্যানেজমেন্ট উইথ অল আমাদের উইকনেসেস আছে, সেটা না হলে হয়তো আমরা আরো আগে এই পর্যায়ে চলে আসতাম বা আমাদের গ্রোথ আরো বেশি এখন হতো। সেই উইকনেসগুলো সহই আমাদের প্রাইভেট সেক্টর কাজ করেছে, সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা রেখেছে। সেই ক্ষেত্রে সরকারকে এই ফ্যাসিলিটেটরের ভূমিকা রাখার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে। কাজে আমি যেটা বলতে চাচ্ছি যে এই অর্জনের জন্য সরকারি এবং বেসরকারি খাত দুটোই কাজ করেছে, যার যার ভূমিকায় সে কাজটা করেছে। এবং সেখানে বরং বলতে হবে, আমি সরকার বলতে চাই না, আমি বলতে চাই যে রাজনৈতিক অস্থিতিশীলতা কিন্তু অনেক সময় আসলে অগ্রগতিকে আসলে কিছুটা বাধাগ্রস্ত করেছে। আমি বলবো যে যে গতিতে অগ্রগতি হতে পারতো সেটা কিন্তু বাধাগ্রস্ত হচ্ছে। তবে যেহেতু এখন ওভারঅল ম্যানেজমেন্টটা ভালো হয়েছে, কিছু ক্রেডিট তো অবশ্যই আমাদের সরকারকে দিতে হবে। এবং আরেকটা জিনিস আমি বলতে চাই, যেটা আসানিস মনসুর মেনশন করলেন, যে সুশাসনের বিষয়টি, যে আমরা এই পর্যায়ে আসতে গিয়ে আসলে আমরা সুশাসনকে কতটা জলাঞ্জলি দিয়েছি, আমরা সুশাসনকে কতটা সাথে রাখতে পেরেছি, এটা কিন্তু দর্শক যে প্রশ্নটা করলেন সেই আগামীর পথ চলার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমার সুশাসন যদি সাথে না থাকে, আমরা নিম্ন আয়ের দেশ থেকে নিম্ন মধ্য আয়ের দেশে যাওয়ার সময় যতখানি না সেটাকে ফিল করেছি, এখন আগামীর যাত্রায় কিন্তু সেটা ভীষণভাবে দরকার হবে। কারণ এখন দেখছেন যে আমার এই 1080 থেকে আমার 4000-এ চলে যেতে হবে। মাননীয় প্রধানমন্ত্রী যদি 3 বছরের মধ্যে সেই 4000-এ যেতে চান, সেটাই যদি যেতে চান, তাহলে কিন্তু এই সুশাসনের জায়গাটাকে বাদ দিয়ে কোনোভাবে যাওয়া সম্ভব না। কাজেই সরকার ক্রেডিট পাওয়ার যোগ্য ম্যাক্রো ইকোনমিক ম্যানেজমেন্টের জন্য, কিন্তু বেসরকারি খাত যে এগিয়ে এসেছে, আমাদের আমি বলবো যে আমাদের রপ্তানি খাত বিশেষ করে অত্যন্ত এই গ্লোবাল ইকোনমিক ক্রাইসিসে আমরা কিন্তু দেখেছি যে আমরা টিকে আছি ভালোভাবে। সে পৃথিবীর খুব অল্প কটি দেশ যারা রপ্তানিতে পজিটিভ গ্রোথ ওই সময় অর্জন করেছে, তার মধ্যে কিন্তু বাংলাদেশ একটি। এবং এই বছরও যে রাজনৈতিক অস্থিতিশীলতার মধ্য দিয়ে আমরা গেছি একটা লম্বা সময় পর্যন্ত, সেই তারপরও কিন্তু যদিও যতখানি প্রবৃদ্ধি হওয়ার আশা করা হয়েছিল ততখানি না হলেও আমাদের রপ্তানি প্রবৃদ্ধি কিন্তু যথেষ্ট হয়েছে। সেই বিচারে আমি বলবো যে একটা যৌথ ভূমিকাতেই আজকে আমাদের এই অর্জন, এবং এই যৌথ ভূমিকাটা আগামীতে আরো জোরদার করার ক্ষেত্রে সরকারের বরং ভূমিকাটা যেটা হওয়া উচিত ছিল আগে, সেই জায়গায় আরো বেশি মাত্রায় যেতে হবে। তবে আমি ম্যাক্রো ম্যানেজমেন্ট, বিশেষ করে আমাদের ইনফ্লেশনকে যেভাবে আমরা কন্ট্রোল করেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আমরা প্রবৃদ্ধি অর্থাৎ প্রবৃদ্ধির গতিটাকে একটা সম্মানজনক মাত্রায় আমি বলবো যে ধরে রাখতে পেরেছি, সেই জায়গাটাতে আমাদের বোধহয় নিজেরা বা সরকারকে একটা ক্রেডিট দিতেই হয়। ডক্টর মোয়াজ্জেম, আপনার কাছে আসবো যে প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আগামী 3 বছরের মধ্যেই মধ্যম আয়ের দেশে যাবেন, সেটা যদি 3 বছর না ধরে আমরা 6 বছরও ধরি, কারণ 2021 সালের মধ্যে সরকারের একটা টার্গেট আছে যাওয়ার, তো তাহলে আমাদের সামনে চ্যালেঞ্জগুলো কি কি বা কি কি করতে হবে আরো? আমার মনে হয় প্রথম যখন প্রধানমন্ত্রী বলেছিলেন যে মধ্যম আয়ের দেশে উন্নীত হওয়া, আমি আসলে এতদিন পর্যন্ত ভেবেছিলাম আসলে নিম্ন মধ্য আয়ে উন্নীত হওয়াটাই আমাদের টার্গেট, এবং সেটা অর্জন করেই আমরা উৎফুল্ল উল্লসিত। আজকে যখন বলা হচ্ছে যে না, নিম্ন মধ্যম আয়ের নিম্ন শব্দটা আর থাকতে পারবে না, উচ্চ মধ্যম আয়ের, তখন আসলে একটু বিভ্রান্তিতে পড়ে গেছে। তাহলে আসলে আমরা কি চাচ্ছি? কেননা উচ্চ মধ্যম আয়ে উন্নীত হবার জন্য যে মাথাপিছু আয় দরকার $4200, এটি 3 বছরের মধ্যে অর্জনযোগ্য না। আমার কাছে বরঞ্চ মনে হয় যে প্রধানমন্ত্রী হয়তো বুঝাতে চেয়েছেন যে স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে এসে উন্নয়নশীল দেশের কাতারে যে ঢোকার, ওটিও আরেকটি এই মধ্যাবস্থার একটা প্রক্রিয়া, সেটা বোঝাতে চেয়েছেন কিনা, এবং সেটির জন্য 2018 মানে 3 বছরের যে কথাটি সেটির সাথে মিলে যায়। আমার মনে হয় ওটি হয়তো বুঝিয়ে, প্রকারান্তে ওটি বুঝিয়ে থাকেন। আর যেটি আমরা আলাপ করছি যে ট্র্যাপ বা ফাঁদের কথা, এবং সেটির জন্য যে ধরনের বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার উচ্চ মধ্যম আয়ের জন্য, যে গুণগত মানের প্রবৃদ্ধি, সেটির জন্য যে ধরনের পরিস্থিতি, আমরা সেই জায়গায় এখনো নেই। আমরা এখনো মূলত যেটাকে আমরা বলি বেসিক যে ধরনের জিনিসগুলো, সেগুলোই তৈরি করছি দেশের ভিতরে, যেটি দিয়ে প্রবৃদ্ধিকে গতি সঞ্চার করা যাবে। আমরা বিনিয়োগ চাচ্ছি এবং বিনিয়োগের জন্য ভৌত অবকাঠামো তৈরি করছি। আপনি একটু আগে বলছিলেন যে সরকারের অবদান কতটুকু, এবং সেটি এখানেই যে সরকার বিগত ধারাবাহিকভাবে বিগত 6 বছর কালে অবকাঠামো খাতে যে ধরনের বিনিয়োগ হয়েছে এবং তার ফলে যে সুবিধাগুলো পাওয়া যাচ্ছে, সেটা বিনিয়োগের ক্ষেত্রেও সেটি কিন্তু আমরা পেয়েছি। এটা এবং ম্যাক্রো ম্যানেজমেন্ট বা ওগুলো তো রয়েছে, সেটির সাথে আবার এটিকেও গুরুত্ব দিতে হবে।
কিন্তু এই বিনিয়োগ দিয়ে কিন্তু আসলে এই স্বল্পোন্নত দেশ থেকে বেরিয়ে উচ্চ মধ্যম আয়ের দেশে যাওয়াটির সুযোগ নেই। এটির ক্ষেত্রে আরেকটি গুণগত ধাপের পরিবর্তন দরকার এবং সেরকম বিনিয়োগ যেমন আমি যদি খুব পরিষ্কার করে বলি যে সেটির জন্য যেমন নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, গ্যাস বা এগুলোর যেমন প্রয়োজন রয়েছে, সেটির জন্য দেশীয় বিনিয়োগের পাশাপাশি প্রচুর পরিমাণে বিদেশি বিনিয়োগ এখানে আসতে হবে এবং সেটির জন্য যেটি বলা হচ্ছে যে সুশাসনের বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ সেখানে। আবার সংস্কারের বিষয়গুলো যেটি বলা হচ্ছে যে আমাদের এখানে আমরা একটা জায়গায় আটকে আছি যেখান থেকে বেরোতে পারছি না, সেটা হলো অর্থনৈতিক বিভিন্ন ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক যে সংস্কারগুলো সেগুলো কিন্তু বিভিন্ন সময় করা হয়নি। ফলে এতদিন পর্যন্ত আমরা যে সুবিধাটুকু অন্যান্যভাবে পেয়ে এসেছি তা দিয়ে যতটুকু এগোনে গেছে, আগামীতে এই সূচকগুলো দিয়ে খুব বেশি দূর আগানো হয়তো কষ্টকর হবে। ফলে সেই জায়গাগুলোতে গুণগত পরিবর্তন আনার জন্য উদ্যোগগুলো আগামীতে প্রয়োজন হবে। আমার মনে হয় যে একটা ধারাবাহিক প্রক্রিয়ার ভিতরে আছি এবং সেটি সকলেই আমরা চালিয়ে যাচ্ছে। সরকার তো অবশ্যই সামনে থেকে রয়েছে। এটি যদি চলতে থাকে অবশ্যই একটা পর্যায়ে গিয়ে আমরা এই উচ্চ মধ্যম আয়ের দেশে অবশ্যই পৌঁছাতে পারব। প্রধানমন্ত্রী যেটা বলেছেন যে আমরা আগামী 3 বছরই যাব, এটি হয়তো একটু উচ্চাভিলাষী, কিন্তু সেই লক্ষ্যটা তো থাকতে হবে। এবং একটি জিনিস কিন্তু আমার আজকে ভালো লেগেছে যে প্রধানমন্ত্রী খুব পুলকিত হয়ে বলতে পারতেন যে আমরা মধ্যম আয়ের দেশে পৌঁছে গেছি আজকের এই সংবাদের পর, কিন্তু সেটা না বলে উনি বলেছেন আরেকটা টার্গেট। তো এইটাই তো একটা নেতৃত্বের, আমার মনে হয় যে রাজনৈতিক নেতৃত্বের এই যে সামনে থেকে একটা দিগভাস দেওয়া জাতির সামনে এবং সকলে সেটিকে অর্জনের জন্য যে চেষ্টা, সেটা সরকার এবং সরকারের বাইরে সকলে মিলে যে সম্মিলিতভাবে চেষ্টা করা, এটি রাজনৈতিক নেতৃত্বের অবশ্যই একটি সুলক্ষণ। আমরা আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটু ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। জি, আমার নাম সেতাবউদ্দিন, আমি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে বলছি। ডক্টর নাজনীনকে আপনি যে জিজ্ঞেস করলেন যে এই নিম্ন মুদ্রার দেশে আমাদের সরকারের কন্ট্রিবিউশন কত, তো ডক্টর নাজনীন সরকারের কন্ট্রিবিউশন খুব বেশি আছে বলে বোধহয় মনে হলো না আমার। উনি বললেন আছে, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে পাকিস্তান আমল থেকে আমরা দেখেছি 1 বিঘা জমিতে 1 মণ ধান হতো, আমরা মুক্তিযুদ্ধের পরে 2 মণ ধান হতো। এই এগ্রিকালচার ম্যানেজমেন্ট গভর্নমেন্ট বঙ্গবন্ধু শুরু করলেন এবং শেখ হাসিনা এসে মতিয়া চৌধুরী এমন ভাবে এগ্রিকালচার ম্যানেজমেন্টটা শুরু করলেন, তারপরে আমাদের উত্তরবঙ্গের এই আপনার ডিপ টিউবওয়েল পানি, 1 বিঘা জমিতে এখন 60 মণ ধান হয়। আমাদের 50 লক্ষ টন খাবার আমদানি বন্ধ হয়ে গেছে, ফরেন কারেন্সি বেঁচে যাচ্ছে। এটা কি গভর্নমেন্ট ম্যানেজমেন্ট এই মধ্য দেশে এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করছে না ইন্ডাস্ট্রিয়াল সেক্টরকে বাদই দিলাম? ডক্টর নাজনীন বলবেন কাইন্ডলি। ধন্যবাদ। আমি বোধহয় বোঝাতে ভুল করেছি। আমি বলেছি যখন আপনি এগ্রিকালচার ম্যানেজমেন্ট কথা বলছেন সেখানে কাজটা কিন্তু করছে কৃষক। আপনি দেখেন যে নতুন টেকনোলজি একটা কৃষককে যখন আপনি দিলেন, সে সেটা গ্রহণ করবে কিনা, তাকে ফ্যাসিলিটেট তো সরকার করবে। আমি বলেছি যে নতুন উদ্যোগগুলো এসেছে, আমাদের কৃষিতে একটা বিরাট পরিবর্তন ঘটে গেছে। যেখানে আমরা সাবসিস্টেন্স ফার্মিং ছিলাম এক সময়, যে নিজেদের খাবারের জন্য শুধু কৃষি পণ্য উৎপাদন করতাম, আমরা এখন ব্যাপকভাবে কমার্শিয়াল ফার্মিং এ চলে গেছে এবং এটা পাশাপাশি হয়েছে সরকার এবং বেসরকারি খাত চলেছে বলেই। এবং অবশ্যই সরকারকে ফ্যাসিলিটেটরের ভূমিকার জন্য অবশ্যই ক্রেডিট দিতে হবে, কারণ মতিয়া চৌধুরী যখন এসে আমাদের এই ডাব্লিউটিও নিয়ে আমাদের একটা বিশাল ভুল ধারণা ছিল যে আমরা ডাব্লিউটিওর মেম্বার হলেই বোধহয় কোনো সাবসিডি দিতে পারবো না এগ্রিকালচারকে। 96-এ কিন্তু উনি এটা আবার চালু করলেন যে না, আমরা এলডিসি হিসেবে অবশ্যই ভর্তুকি দিতে পারি এবং সেটা কিন্তু কৃষিকে ব্যাপকভাবে, তার আগে কিন্তু ভর্তুকি বন্ধ করে হয়ে গিয়েছিল এবং সেটা কিন্তু কৃষিকে অনেকখানি এগিয়ে দিয়েছে। এই বীজ সার সেচে যে ভর্তুকিটা পাচ্ছে এবং আমাদের যে বাম্পার ফলনগুলো আমরা দেখছি এবং সেখানে আমাদের যে বলা যাচ্ছে আমাদের যে এত পপুলেশনকে আমরা খাইয়ে পরিয়ে তারপরে কিন্তু আমরা বিদেশে রপ্তানিও এখন করছি, এটা তো একটা বিশাল অর্জন। কাজে এখানে সরকারের ভূমিকাকে কিন্তু খাটো করে দেখছি না। আপনার প্রশ্নটা ছিল যে এটা সরকারের ক্রেডিট কিনা। আমি বলেছি যে সরকারি এবং বেসরকারি খাত দুটো পাশাপাশি চলেছে বলেই এটি হয়েছে এবং আমাদের বেসরকারি খাতের কোয়ালিটিতেও একটা বড় পরিবর্তন হয়েছে। আপনি অনেক সিচুয়েশন তৈরি করে দিলেন, অনেক সুযোগ সুবিধা দিলেন, কিন্তু বেসরকারি খাত সেটা নিল না, অথবা বেসরকারি খাত কিন্তু অনেক নতুন নতুন উদ্যোগ নিয়ে আসে, নতুন নতুন পরিকল্পনা নিয়ে এসেছে। এখন আপনি দেখেন যে আমাদের আগে যে ধরনের ক্রপ তৈরি উৎপাদন হতো সেটার মধ্যে কিন্তু একটা বড় পরিবর্তন এসেছে। আমরা অনেক হর্টিকালচার করছি, অনেক কন্ট্রাক্ট ফার্মিং করছি। আমাদের এখন ভ্যালু চেইন
দিনের মধ্যে একটা বড় পরিবর্তন হয়ে গেছে, যেভাবে প্রোডাক্টগুলো গ্রাম থেকে শহরে আসছে। এই পরিবর্তনগুলো কিন্তু প্রাইভেট সেক্টর থেকেও অনেক সময় এসেছে। কখনো সরকার তো সবকিছু করে দিবে না, সরকার ফ্যাসিলিটেটরের ভূমিকা থাকবে এবং সেই জায়গা থেকেই তার সাকসেসটা, সেটার জন্য সরকারকে সাধুবাদ দিতে হবে। এবং প্রাইভেট সেক্টরকে আমি সাধুবাদ দিতে চাই যে তারাও নতুন নতুন উদ্যোগ নিয়ে এসেছেন। এই দুটোর সম্মিলন হয়েছে, সেটা মিলেই আমাদের অর্জন হয়েছে। আমরা যদি প্রাইভেট সেক্টরের ক্রেডিটটাকে না বলি, শুধু বলি যে সরকার সব করে দিয়েছেন, আমার মনে হয় সেটা সত্য হবে না। সেই কথাটাই বলার চেষ্টা করেছি যে এখানে এই আজকের যে অর্জন, সেই অর্জনটি আমাদের বেসরকারি খাতে যারা আছেন এবং সরকারের যারা ম্যাক্রো ম্যানেজমেন্টে আছেন, সেই উভয়ের একটা সম্মিল। তবে একটা জিনিস মনে হয় স্বীকার করে নেওয়া উচিত, আমি বলবো, সেটা হচ্ছে যে আমাদের দীর্ঘদিনের নেতৃত্বের একটা শূন্যতা ছিল, মানে জাতিকে ভিশন দেখানোর মতো নেতৃত্ব, সেটা সম্ভবত আমরা যদি বলি যে শেখ হাসিনা অনেকটাই পূরণ করছেন। অনেক সমালোচনা সত্ত্বেও, হয়তো অনেক সমালোচনাও থাকবে এই সরকারের বা শেখ হাসিনার, কিন্তু তার একটা ভিশন আছে, যেই ভিশনে তিনি দেশকে নিয়ে যেতে চান, সেটার পরিচয় কিন্তু আমরা ধারাবাহিকভাবে পাচ্ছি। আমার মনে হয় এই সরকারকে যদি আমি, এটা আমার একেবারে ব্যক্তিগত মতামত, এই সরকারকে যদি আমি বড় ক্রেডিট যেখানে দিতে চাই, সেটা হচ্ছে যে ম্যাক্রো ম্যানেজমেন্টে তাদের চেষ্টাটাই, যে অর্থনীতির যে একটা স্থিতিশীলতা ধরে রাখার যে চেষ্টা, আমি বলবো যে সেই চেষ্টাটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এবং সেখানে অবশ্যই ভিশন তো একটা ফ্যাক্টর, শুধু ভিশন থাকলে তো হয় না, আপনার সাথে ম্যানেজমেন্টটা থাকতে হয়। আমি মনে করি যে দেখাতে হয়, হ্যাঁ, সেটার সাথে সাথে যে ম্যানেজমেন্টটা করার চেষ্টা করেছেন, কিভাবে যে ইনস্টিটিউশনগুলো, যদিও সংস্কার প্রয়োজন, ডক্টর মোয়াজ্জেম রাইটলি পয়েন্ট আউট করেছেন, কিন্তু তারপর আমার এক্সিস্টিং ইনস্টিটিউশনগুলোকে কাজে লাগিয়ে আমার রাজস্ব আয় বাড়ানো। আপনি দেখেন যে আমাদের একটা সময় আমাদের বিদেশি সাহায্য কত পাবো না পাবো সেটার উপর আমার বাজেট নির্ভর করতে হতো, সেখান থেকে আমরা কোথায় চলে গেছি আমাদের রাজস্ব আদায়। এই যে সিস্টেমগুলো, এই যে অর্জনগুলো, আমি মনে করি যে এটা একটা বড় সাফল্য, এটা একটা সম্মিলিত সাফল্যই বলবো আমরা। আরেকজন দর্শক আছে ফোনে, আমরা একটা ফোনটা নিয়ে নিই। প্রিয় দর্শক, আপনার পরিচয়টা দিয়ে প্রশ্নটা করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি নারায়ণগঞ্জ থেকে আবুল কাসেম বলছি। বলুন। যে আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে পর্যায়ে আছি, যে জীবনযাত্রা যে এতে কি মনে হয় যে আমরা সত্যিকারই জীবনযাত্রা নিম্নয়ের দেশে আছি কিনা? আপনাদের এই তিনজনের কাছে আমার না, এটা তো অস্বীকার করার কোনো উপায় নাই যে আমাদের সামগ্রিকভাবে জাতি হিসাবে আমাদের জীবনযাত্রার মান বেড়েছে। আমরা আগে যে গ্রামে গেলে যেভাবে দেখতাম লোকজনের কাপড়, তারপরে তাদের স্যান্ডেল জুতো থাকতো না, সেগুলো কিন্তু এখন আর নাই। তার স্বাস্থ্য তাদের ভালো। মঙ্গাটা, আরবানটাকে আমি বাদই দিলাম, কারণ আমাদের তো ফোকাসটা হচ্ছে যে ওইখানেই দরিদ্র বেশি, যদি এখন আরবানেই দারিদ্র বেশি হয়ে যাচ্ছে কিছু কিছু পকেটসে। তো সামগ্রিকভাবে আমাদের অর্জন হয়েছে, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। এবং তবে আরেকটা জিনিস আমি এটাও বলবো যে সবসময় নিজ দর্পণে নিজেকে দেখানো ঠিক নয়, অন্যের দর্পণে আবার নিজেকে দেখা যায় আমাদের চেয়ে কিন্তু অন্যরা অনেক ভালো করেছে, সেটা ভুলে গেলে হবে না। ভিয়েতনাম কোথা থেকে কোথায় চলে আসলো, কোরিয়া এবং বাংলাদেশ একই কাতারে ছিল 1950-এর দশকে, এখন কোরিয়া কোথায়, আমরা কোথায়। তো এই জিনিসগুলোকে তো আমাদের রিফ্লেক্ট করতে হবে, যে আমি যদি আত্মসন্তুষ্টিতে ভুগি যে আমি ছিলাম নেংটি পড়া, আমি এখন ফতুয়া পড়ছি এবং প্যান্ট পড়ছি, ইটস এ ভিজিবল পজিটিভ চেঞ্জ, নো কোয়েশ্চেন। কিন্তু অন্যরা তো আবার মার্সিডিজ গাড়ি চালাচ্ছে সাথে, আমি কেন সেটা পারবো না? আমরা তো একই কাতারে ছিলাম, তারাও লাঙ্গল চষত, আমিও লাঙ্গল চষতাম একইভাবে গরু দিয়ে। তো এই জিনিসটা থেকে তারা ওখানে যেতে পেরেছে, আমরাও পারবো, কিন্তু সেই চেষ্টাটা নিতে হবে। আমি একটু যেটা বলতে চাই এই কনটেক্সটেই, যে আমাদের পরবর্তী ধাপে যেতে হলে সেকেন্ড জেনারেশন রিফর্ম দরকার হবে। যে প্রথম জেনারেশন রিফর্ম যেগুলো খুব সিম্পল রিফর্ম, যেমন অনেকেই অনেক ক্রেডিট দেন সরকারকে, কিন্তু আমি বলবো যে সরকারের বেস্ট থিং হচ্ছে বিএডিসি কে কমিয়ে দেওয়া, ডাউন সাইজ করে দেওয়া। বিএডিসি ইউজ টু কন্ট্রোল পাওয়ার পাম্পের কি সাইজ হবে, কোন মাপ পাম্পে কোন ব্র্যান্ড আনতে হবে, এই রুলগুলো যখন তুলে দেওয়া হলো, দেখা গেল সবাই পাওয়ার পাম্প কিনে ফেললো। বিএডিসি যতদিন পর্যন্ত কন্ট্রোল করতো পাওয়ার পাম্প কি হবে কি, বাংলাদেশের বিএসডিসি একমাত্র ইম্পোর্ট করতো এবং সেই কয়েকটা সৌভাগ্যবান ব্যক্তি সেটা পেত, এবং এই যে বিপ্লবটা সেটা হতে পারতো না। বিপ্লব হওয়ার জন্য আমাদের সংস্কার প্রয়োজন, সংস্কারের মেন্টালিটি সরকারকে রাখতে হবে, এবং সরকারকে আরো চিন্তা করতে হবে আগামী দিনের সংস্কার আরো অনেক ডিফিকাল্ট সংস্কার। কিরকম আমি বলি, যেমন আমাদের
এনভায়রনমেন্টাল ইস্যু নিয়ে চিন্তা করতে হবে, আমরা নদীগুলোকে কি ধ্বংস করে ফেলেছি এগুলোকে চিন্তা করতে হবে। এগুলো কস্টলি, অ্যাট দ্য সেম টাইম সোশ্যালি মাস্ট ডু, এবং গভর্নমেন্টকে এখানে অ্যাক্টিভ রোল প্লে করতে হবে। তা না হলে কিন্তু আমরা হতে পারবো না। চায়নাকে দেখুন, চায়নাতে কি হচ্ছে এখন, করাপশনের এগেনস্টে রীতিমতো জিহাদ ঘোষণা করা হয়েছে। তারা পলিট ব্যুরোর মেম্বারকে ধরে নিয়ে সারা যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে দিচ্ছে। এই যে ড্রাইভ এগেনস্ট করাপশন, এটাকে যাই আমরা বলি না কেন, এটা দরকার আছে, নজর দিতে হবে। আমরা যদি চোখ বন্ধ করে থাকি এবং মনে করি যে এটা আমার আশেপাশের লোকেরা করছে, যাকেই ধরবো সে কিন্তু আমার লোক, এই দৃষ্টিকোণ থেকে দেখলে তো হবে না। আমার লোককেই তো আমাকে শাস্তি দিতে হবে প্রয়োজন মোতাবেক, যদি প্রয়োজন দেশের স্বার্থে, সেগুলোকে চিন্তা করতে হবে। কাজে গুড গভর্নেন্স এমনি আসবে না, এখানে স্ট্রং পলিটিক্যাল কমিটমেন্ট লাগবে। ইকোনমিক গভর্নেন্স ইমপ্রুভ করতে হলে আজকে যে ব্যাংকের যে দশাটা, সেই দশা থেকে আমাদের যদি বের না হয়ে আসতে পারি, তাহলে তো আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টর ইমপ্রুভ করবে না। তাহলে আমরা কিভাবে বিনিয়োগ কার্যক্রম বাড়াবো, কিভাবে আমরা ওই উচ্চ মধ্যম আয়ের দেশে যাব, এই জিনিসগুলো নিয়ে গভীর চিন্তার প্রয়োজন আছে। শুধু বললে হবে না আমরা করেছি কাজে করতে পারবো, করেছি অবশ্যই করতে পারবো, কিন্তু অনেক গুরুত্বপূর্ণ পদক্ষেপ, কঠিন পলিটিক্যাল স্টেপ নিতে হবে সরকারকে। জি, ডক্টর মোয়াজ্জেম আপনার কাছে আসবো একটু। আপনি বলছিলেন যে, বা সবাই আলোচনা করছিলেন যে আমাদের মানব সম্পদ উন্নয়নে আমরা একটু পিছিয়ে আছি, তো এটা কেন? আমাদের আপনি যদি ধারাবাহিকভাবে ঐতিহাসিকভাবে দেখেন, মানব সম্পদে গুরুত্ব দিয়ে সরকারের পক্ষে বিনিয়োগ বা সেটা উর্জন করার মতো যথেষ্ট মাত্রা সরকারের কাছে কখনোই অর্থ ছিল না। ফলে সরকার যখন এগুলোর ভিতরে প্রাধিকার করতে চেয়েছেন, তার অর্থটা সবচেয়ে বেশি কোথায় ব্যবহার করা দরকার, সেখানে দেখা গেছে যে মানব সম্পদ মানে শিক্ষা এবং স্বাস্থ্যখাত একেবারেই সবসময় পিছনের দিকে ছিল। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে মানব সম্পদের গুরুত্ব বাড়ছে। কিন্তু আপনি দেখেন যে সরকারকে যদি প্রায়োরিটাইজ করতে হয়, যদি প্রাধিকার দিতে হয় কোন জায়গায় তার সম্পত্তি ব্যবহার করবেন এবং সেটার মাধ্যমে বিনিয়োগকে ত্বরান্বিত করবেন, সেটা প্রথমেই পরে হলো যে কর্মসংস্থানের জায়গাটি, প্রথমেই পরে হলো বেসরকারি খাতের বিনিয়োগ, যেটি দিয়ে সহজে ত্বরান্বিত হতে পারে সেই ধরনের প্রকল্পগুলো। সে কারণে আপনি দেখবেন যে যোগাযোগ খাতে প্রচুর সরকার বিনিয়োগ করেছেন, বিদ্যুৎ খাতে প্রচুর বিনিয়োগ হয়েছে, গ্যাস খাতের মধ্যেও কিছু বিনিয়োগ হয়েছে। কিন্তু কিছু দীর্ঘমেয়াদী যে বিনিয়োগগুলো, যেটির মাধ্যমে কিনা গুণগত মানের পরিবর্তন হওয়া সম্ভব প্রবৃদ্ধিতে, সেই বিবেচনাটি নেয়ার মতো পরিস্থিতি এতদিন সরকারের ছিল না। এবং এই দীর্ঘমেয়াদী প্রবৃদ্ধির বা গুণগত মানের প্রবৃদ্ধির জন্য মানব সম্পদের গুণগত পরিবর্তন দরকার, সেটির জন্য বিনিয়োগ দরকার। কিন্তু দুঃখজনক যে আমরা দেখছি যে যদি জিডিপি শতকরা হিসেবে গত 6 বছরের মধ্যে দেখি, তখন আমরা দেখছি যে শিক্ষা এবং স্বাস্থ্য খাতে কিন্তু বরাদ্দ ধারাবাহিকভাবে কিন্তু কমে আসছে। এই জিডিপির এই যে কমে আসাটা, এটি আমার মনে হয় যে লক্ষণগত দিক থেকে ভালো না। এবং আমরা এটাও দেখছি যে আমরা পার ক্যাপিটা জিডিপি হিসেবে যখন বরাদ্দ দেখছি শিক্ষা এবং স্বাস্থ্য খাতের, এটি স্বাস্থ্য খাতের জন্য এটি কখনোই 200 টাকার বেশি বরাদ্দ যায়নি। এই যে কম বরাদ্দ, এ কারণে আসলে আমরা কখনো গুণমান সম্পন্ন মানব সম্পদ আসলে আমরা তৈরি করতে পারিনি। এখন যখন প্রশ্ন উঠছে যে স্বল্প নিম্ন মধ্যম আয়ের দেশ থেকে উচ্চ মধ্যম আয়ের দেশে উন্নীত করবার জন্য কি ধরনের প্রক্রিয়াগত পরিবর্তন দরকার, সেখানে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন দরকার, সেটা হচ্ছে সেই ধরনের প্রোডাক্টিভ রিসোর্স বা হিউম্যান রিসোর্স দেশের মধ্যে তৈরি করা এবং সেটির জন্য বিনিয়োগ করা শিক্ষা এবং স্বাস্থ্য খাতে। এতদিন পর্যন্ত শিক্ষা এবং স্বাস্থ্য খাতে যদি বিনিয়োগের দিকে তাকান, দেখবেন যে সেটিও কিন্তু এক ধরনের নিম্ন পর্যায়ের যে শিক্ষা বিনিয়োগ, প্রাথমিক শিক্ষা, মাধ্যমিক শিক্ষা, এই জায়গার ভিতরে কনসেন্ট্রেটেড হয়ে আছে। আমরা অতি সম্প্রতি দেখতে পাচ্ছি যে সেই জায়গার ক্ষেত্রে গুণগত মানের হিউম্যান রিসোর্স তৈরির জন্য বেশ কিছু চেষ্টা চলছে। এখন দেখা যাচ্ছে যে ট্রেনিং এর জন্য সরকার আলাদা করে বরাদ্দ আসছে, বাইরের প্রতিষ্ঠানগুলো এখানে টাকা দিচ্ছে যাতে এই খাতে প্রোডাক্টিভ রিসোর্স তৈরি হয়, সেটি চলছে। স্বাস্থ্য খাতেও দেখবেন যে ধীরে ধীরে মানে মোর প্রোডাক্টিভ যে জায়গাগুলোতে বিনিয়োগ করলে সাধারণ যে পাবলিক হেলথ যে সেটি থেকে বাইরে অন্যান্য যে সমস্ত জায়গায় সেদিকে নজর দেওয়া যায়, সেই চেষ্টাগুলো চলছে। কিন্তু তারপরেও আমি বলবো যে এখনো আমাদের শিক্ষা এবং স্বাস্থ্য খাতের ব্যাপারে সরকারের এখনো নজরটা অনেকটা আনুভূমিক বা হরাইজন্টাল। এখনো সরকার ভাবছেন যে সংখ্যাগত দিক থেকে এত লোককে আমরা শিক্ষিত করলাম, এত লোককে স্বাস্থ্য সুবিধা দিলাম, কিন্তু গুণমান সম্পন্ন শিক্ষিত করলাম কিনা, গুণমান সম্পন্ন স্বাস্থ্য সম্পদ দেশের ভিতরে তৈরি হলো কিনা, সেই জায়গায় নজর দেওয়ার। এই গুণগত ভাবে পরিবর্তন আনার জন্য যে ধরনের প্রকল্প সরকারের দিক থেকে নেওয়া দরকার, বেসরকারি খাতে সেই জায়গায় যে সমন্বয় দরকার, সেই জায়গায় কিন্তু এখনো পর্যাপ্ত নজর দেওয়া যায়নি। জি, ডক্টর নাজনীন, আপনি 30 সেকেন্ড সময় পাবেন যদি
আর কিছু অ্যাড করতে চান? এটাই বলতে চাচ্ছি যে আমাদের স্বাস্থ্য খাতের যে ইন্ডিকেটরে আমাদের মনোযোগ দিতে হবে, আমরা যদি উন্নয়নশীল দেশে যেতে চাই, সেটা হচ্ছে আমাদের অপুষ্টিজনিত যে সমস্যা আছে সেখানে। সেটা কিন্তু শুধু বড় বড় স্বাস্থ্য কেন্দ্র করলে হবে না, ইনফ্রাস্ট্রাকচার বিল্ডিং দিয়ে এই সেবা হবে না। এটা কিন্তু মানুষের কাছে যেতে হবে এবং তার কিন্তু সেটা ভীষণভাবে খাদ্য নিরাপত্তার সাথে জড়িত। খাদ্য উৎপাদন যতই হোক না কেন, খাদ্য যদি আয় বৈষম্য না কমে, তাহলে কিন্তু দরিদ্র মানুষ যারা আসলে এই স্বাস্থ্য এবং মানব সম্পদের যে উন্নয়নের যে ঝুঁকির মধ্যে আছে, তাদের কাছে যদি না পৌঁছতে পারি, তাহলে কিন্তু আমরা এই নিম্ন মধ্য আয়ের দেশের যে ট্র্যাপে সেখানে হয়তো পড়ে থাকতে হতে পারে। ধন্যবাদ। আশা করব আমরা এই ট্র্যাপে পড়ব না, definitely আমরা এগিয়ে যাব এবং আমরা উচ্চ মধ্যম আয়ের দেশে প্রবেশ করব আগামী কয়েক বছরের মধ্যেই, এবং ধীরে ধীরে তার চাইতে উপরে আমরা সেই স্বপ্নটাই দেখতে চাই। সেই স্বপ্ন আসলে দেখে আপনাদের আন্তরিক ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। প্রিয় দর্শক, আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।